দেখো আজকে আমরা শিখব কিভাবে মার্কশিট তৈরি করতে হয় এবং মার্কশিটের মধ্যে যে রেজাল্টটা থাকবে সেটা কিভাবে অটোমেটিক আসবে, কিভাবে গ্রেড পয়েন্টগুলো আসবে, কিভাবে অ্যাভারেজ বের করতে হবে, টোটাল কিভাবে বের করতে হবে, র্যাঙ্ক কিভাবে বের করতে হবে এবং পাস যেটা পাস হবে সেটার কালার, যেটা ফেল হবে সেটার কালার, যেটা রিপিট হবে সেটার অটোমেটিক কালার কিভাবে হয়ে যাবে। আমরা এখানে ম্যানুয়ালি কালার দিব না, কালারগুলো অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এখানেও সেম, যেটা সুপার থাকবে সেটা কালার অটো হবে, যেটা ডি সেটা কিভাবে মানে এস এর কালার, ডি এর কালার, সি এর কালার, এফ এর কালার অটোমেটিক কালার চেঞ্জ হবে। যেখানে যেটা হবে, ধরো এখানে এর জায়গায় যদি আমি এখানে কি বসাই দিই, এ প্লাস বসাই দিই, তাহলে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আজকে মার্কশিটের মধ্যে আমরা ধাপে ধাপে একটার পর একটা শিখবো। ঠিক আছে, বুঝতে পারছো? আর মার্কশিটের মধ্যে ঠিক কত ধরনের র্যাঙ্কিং সূত্র ব্যবহার করা যায় আমরা ধাপে ধাপে কয়েকটা র্যাঙ্কিং সূত্র শিখব। ঠিক আছে, এখানে জাস্ট একটা র্যাঙ্কিং সূত্র আছে, এইরকম আরও প্রায় 3-4 রকমের র্যাঙ্কিংয়ের সূত্র আমরা আস্তে আস্তে দেখাবো। এখানে যেমন র্যাঙ্কিং 1, র্যাঙ্কিং 2, র্যাঙ্কিং 3ও আছে। ঠিক আছে, এরকম আমরা ধাপে ধাপে শিখব এবং মার্কস অনুযায়ী আমরা কিভাবে পাস, ফেল, র্যাঙ্ক, জিপিএ এগুলো সবগুলো ক্যালকুলেট করে দেখাবো। ঠিক আছে, আর আমাদের মার্কসটা হবে এই টোটাল এটার উপরে ভিত্তি করে আমাদের জিপিএটা হবে। ঠিক আছে, অথবা গ্রেড পয়েন্ট, আমরা লেটার গ্রেড বলি না, এ প্লাস, এ মাইনাস, এগুলোকে কী বলি আমরা? লেটার গ্রেড। ঠিক আছে, লেটার গ্রেড কীভাবে হবে, তারপরে হচ্ছে জিপিএ কীভাবে হবে, হ্যাঁ, সবগুলো আমরা কি করব আস্তে আস্তে ধাপে ধাপে শিখব। ঠিক আছে, সবার প্রথমে আসি, আমাদের সাবজেক্ট মার্কসগুলো তো র্যান্ডম থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে ফরম্যাট সব কিছু ক্লিয়ার অল করে দিচ্ছি। এখানে আমি যদি পাস লিখি, পাস অটোমেটিক আসতেছি কিনা দেখি, SSD কালার হচ্ছে, এখন এখন কালার হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, আমরা আগে টেবিলটাকে আগে কি করে নিই, সিলেক্ট করে নিই এবং সিলেক্ট করে বর্ডার যা দেওয়ার দরকার, বর্ডার দেওয়ার দরকার হলে বর্ডার দেব, না দেওয়ার হলে দিব না। এখান থেকে আমরা সেটা ঠিক করে নিব। ঠিক আছে, আচ্ছা, সবার প্রথমে আমরা টোটালটা বের করি। টোটাল আমরা কীভাবে বের করি সবাই তো জানি, তাই না? টোটাল কীভাবে বের করি আমরা সবাই জানি, বলো তো টোটালের সূত্র কি? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ই থেকে যতগুলো সাবজেক্ট থাকে ততটুকুলো। ঠিক আছে, আমরা এভাবেও করতে পারি, আর আমাদের শর্টকাট হচ্ছে অল্টার ইকুয়াল দিলেও সেম সূত্র আসবে। ঠিক আছে, শর্টকাট হচ্ছে কি অল্টার ইকুয়াল, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, এটা না বসাইলেও সেম সূত্র আসবে, তুমি বসাইলেও সেম সূত্র আসবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা এভারেজ কীভাবে বের করব। আমরা কোনো একটা সাবজেক্টের উপরে আমরা এভারেজ মার্ক বের করবো, সে এভারেজ কত পাইছে। ঠিক আছে, এভারেজ কিসের উপর হয়, গড় মান কিসের উপর হয়, সাবজেক্টের উপরে, কিসের উপর হয়, নাকি টোটালের উপর হয়? সাবজেক্টের উপরে হয়, মানে সে এভারেজে কত পাইছে। ঠিক আছে, তাহলে আমরা কি করি, ইকুয়াল টু এ বিই আর এ জিই, এভারেজ। এভারেজ দিয়ে আমরা কি করব, আমরা এই সাবজেক্টগুলো সিলেকশন করে দিব টোটাল ছাড়া। ঠিক আছে, ঠিক আছে কি না? আচ্ছা, তারপরে এভারেজ সূত্র আবার কয়েক ধরনের হয়, আমরা আগে ডেসিমেলগুলো রিমুভ করে দিচ্ছি। এভারেজ সূত্র আবার দুইভাবে হয়, একভাবে হচ্ছে যে ধরো সে পরীক্ষা দিল, তাহলে আমরা এভারেজ বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এভারেজ দুই ধরনের হয়, দুই ধরনের মধ্যে আরেকটা হচ্ছে ধরো সে কি করছে, পরীক্ষা একটা দেয় না, বাকি সবগুলা দিছে, সেক্ষেত্রে একটা অ্যাবসেন্ট করতে পারে না, পারে কি না? পারে। তাহলে সে যদি অ্যাবসেন্ট পড়ে, বাকিগুলোতে সে তার যদি 95% বা 98% বা 97% যদি মার্কস থাকে, তাহলে তার এভারেজ হবে কি একরকম,
মানে সে একটা পরীক্ষায় ফেল, বাকিগুলোতে কি ফেল, মানে সে পরীক্ষা দেয় নাই, বাকিগুলো কেবল 99 করে পাইছে, সেখানে ওর অ্যাভারেজ কিন্তু বেশি দেখাবে। কেন বেশি দেখাবে? বাকিগুলোতে 99 করে পাইছে এই জন্য। তাহলে আমাদের করতে হবে কি, এখানে এভারেজের দুইটা সূত্র করতে হবে। আমরা গড় মান কীভাবে হিসাব করি? যতগুলো সাবজেক্ট সবগুলো যোগ করি, যোগ করে যত সাবজেক্ট তত দিয়ে ভাগ দিই, তাই না? আমরা এভারেজ কীভাবে বের করি বলো না? নিয়ম অনুযায়ী তার সাবজেক্ট কয়টা? 5টা। তাহলে যোগ হবে 5টা সাবজেক্ট, ভাগ হবে কত দিয়ে? 5 সাবজেক্ট দিয়ে। কেন? কারণ সে একটা পরীক্ষা দেয় না, সেটা ওর বিষয়, কিন্তু সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাকে 5 সাবজেক্ট দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু এই 54টা আমরা দেখি একটু এখানে ম্যানুয়ালি হিসাব করে দেখি। ইকুয়াল টু এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, যেহেতু এখানে কোনো কি নাই, সংখ্যা নাই, সেজন্য আমি এটা বাদ দিলাম। এতটুক যোগ হয়ে 214 হয়েছে। কত হয়েছে? 214। তাহলে যোগফলগুলোকে আমরা ব্র্যাকেটে নিলাম, ভাগ দিয়ে কয় সাবজেক্ট? 1 2 3 4 5 সাবজেক্ট, 5 দিয়ে ভাগ দিলাম। আসছে কত? 42.8। কিন্তু এখানে আসছে কত? 54। কেন 54? আমি যদি এখানে যদি 4 সাবজেক্ট দিয়ে ভাগ দিই তাহলে 54টা আসতেছে, ঠিক আছে? তাহলে এই কি করলো? 4 সাবজেক্ট দিয়ে একে ভাগ দিল। এর ক্ষেত্রে কি করছে দেখি, ইকুয়াল টু এটা যোগ এটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা, কত? 344। 344টাকে আমরা ব্র্যাকেটে নিলাম, ভাগ দিলাম 5 সাবজেক্ট দিয়ে। দেখো এটা কত আসছে? 69। ঠিক আছে, রাউন্ড হিসাব করবো আমরা। 69। তাইলে দেখো কেমন অবিচার, এর ক্ষেত্রে 4 সাবজেক্ট দিয়ে ভাগ দিছে, এর ক্ষেত্রে 5 সাবজেক্ট দিয়ে ভাগ দিছে। একটা অবিচার হইলো না? স্টুডেন্ট একটা এ বললো যে কি রে, আমি তো সবগুলো পরীক্ষা দিছি, আমার এত আসছে, ও পরীক্ষা না দিয়ে ওর এত কেমনে আসে? এরকম কথা আসতে পারে না? ধরে সে সব সাবজেক্টে কি কত পাইছে? 97 পাইছে। সব সাবজেক্টে কত পাইছে? 97 পাইছে। তাহলে তার গড় হচ্ছে 97, আর এই সবগুলো পরীক্ষা দিয়ে তার গড় হচ্ছে কি 69। তাহলে এর সাথে অবিচার হয়েছে, অবিচার হয়েছে না? তাহলে আমাকে করতে হবে, এই এভারেজ সূত্রটাকে এমনভাবে দিতে হবে সে পরীক্ষা না দিলে সেটাও যাতে সে কাউন্ট করে, ঠিক আছে? সে পরীক্ষা না দিলে সেটা যাতে কি, আমরা একটা জিনিস জানি, এক্সেলের মধ্যে সূত্র যখন আমরা ব্যবহার করব তখন সে টেক্সটকে কাউন্ট করে না। টেক্সটকে কি করে না? কাউন্ট করে না। টেক্সটকে কাউন্ট করাইতে হলে ডাবল কোটেশন ইউজ করতে হয়, অথবা সূত্রের সাথে একটা এ লাগাইতে হয়, ফর্মুলার সাথে কি লাগাইতে হয়? এ লাগাইতে হয়। আমার কথা বুঝতে পারতেছ? এখানে আমরা এভারেজ ফর্মুলা কল করলাম না? কাকে কল করলাম? এভারেজ ফর্মুলা। এখানে আমি এই অ্যাবসেন্ট মানে এই টেক্সটটা, অ্যাবসেন্ট এটা কি টেক্সট না? এই টেক্সটটাকে আমরা যদি কাউন্ট করাতে চাই, এখানে আমরা এভারেজের লাস্টে ব্র্যাকেটের আগে মানে এভারেজের সাথে একটা এ লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কি লাগাইতে হবে? এ লাগাইতে হবে। এ যদি লাগাই তাহলে দেখো এর কত হয়ে গেছে এখন? 78। কেন 78 হয়েছে? কারণ সে 5 সাবজেক্ট দিয়ে ভাগ দিয়েছে। আমরা এটাকে 5 সাবজেক্ট দিয়ে ভাগ দিয়ে দেখি তো, দেখি 5 সাবজেক্ট দিয়ে ভাগ দিলাম, কত হয়েছে? 78 হয়েছে না? তার মানে সে এখন 5 সাবজেক্ট দিয়ে কি করছে? গড় করছে। তাহলে আমরা গড় কিভাবে বের করব? পারবো? গড় বের করতে পারবো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা গ্রেড বের করব। কি বের করব? গ্রেড বের করব। গ্রেড বের করব কিসের উপর? টোটালের উপর। কিসের উপর? টোটালের উপর। সে যে 400 পাবে 350-এর উপরে, মানে 351 থেকে 400 পাবে, তার জন্য এ প্লাস। যে 301 থেকে 350 পাবে তার জন্য এ। যে 251 থেকে 300 পাবে তার জন্য এ মাইনাস। এভাবে করে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমরা গ্রেডের সূত্রটা দেখাচ্ছি। ইকুয়াল টু, কি বলতেছি? ইকুয়াল টু ইফ
আমরা ইফ ফর্মুলা কল করে আমরা কিছুদিন আগে বিলুকআপ শিখাইছি, আজকে ইফ দিয়ে শিখাচ্ছি, ঠিক আছে? ইফ ইফ দেওয়ার পরে যদি টোটাল ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন হচ্ছে সর্বোচ্চ, ইকুয়াল মানে হচ্ছে এত, সর্বোচ্চ বা এত, ঠিক আছে? গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়, কত হয়? হ্যাঁ, তাহলে আমরা বেশি বা তার সমান হলে এটা কত দিব? 350 দিব নাকি 400 দিব? কত দিব? 400। একটা জিনিস বুঝিও, আমাদের এখানে যতগুলা থাকবে তার থেকে একটা ফর্মুলা কম দিব, ঠিক আছে? আমরা দেখি 400 দিয়ে লিখি, হ্যাঁ? যদি গ্রেটার দেন অর ইকুয়াল 400 হয়, সর্বোচ্চ 400 বা তার সমান হয়, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল মানে কি সর্বোচ্চ 400 বা তার সমান হয়, তাহলে কি হবে? এই ফর্মুলাটা একটু বুঝিও, লজিক্যাল টেস্টটা বুঝিও। ইফ যদি, লজিক্যাল টেস্টটা কি? লজিক্যাল টেস্ট হচ্ছে এই যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা যদি 400 বা তার সমান হয় তাহলে কি হবে? ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালুটা সত্যি হয় মানে মিলে যায় 400 বা তার সমান হলে তাহলে কি হবে? ভ্যালু ইফ ট্রু, তাহলে কি হবে? তাহলে হবে এ প্লাস। কি হবে? এ প্লাস। এ প্লাসটা আমি ডাবল কোটেশন দিয়ে কেন লিখলাম? কারণ হচ্ছে এটা টেক্সট, এটা কি টেক্সট, আমি টেক্সটটা বসাই দেওয়ার জন্য কি দিব? এ প্লাস দিব। আর যদি ফলস হয়, কথাটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? ধরো যদি মিথ্যা হয় তাহলে ফেল দিয়ে দিব, ধরো মিথ্যা হলে কথাটা ফেল। জাস্ট আমি একটা কন্ডিশন বোঝাচ্ছি, যে কোনো সবগুলো কন্ডিশন দিই নাই, ঠিক আছে? তাহলে দেখো তাকে ফেল দেখা যাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ তাকে আমি কন্ডিশন দিছি কি 400 বা তার বেশি হলে কি এ প্লাস, যেমন এটা কত 454, তার কি দিছে? এ প্লাস দিছে। আমি যদি এখানে যদি এটাকে 351 করে দিই, ধরো এটাকে একটু মার্কস বাড়াই দিই, ধরো 98 দিলাম, কত 391 আসছে। এটা কত দিছে? 391 দেওয়ার পরে কত হয়েছে? এফ আসছে, কারণ আমি তাকে বলে দিয়েছি কত, এখানে কত বলে দিয়েছি 400 বা তার বেশি হলে, হ্যাঁ মানে 400 সমান বা তার বেশি হলে গ্রেটার দেন, গ্রেটার দেন মানে হচ্ছে তার বেশি, ঠিক আছে? তুমি 400 বলছো সেজন্য আমি 400 দিয়েছি যাতে বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে যদি এটাকে যদি আমি বলি 350, 350 বলি, তাহলে দেখো 350-এর উপরে যা আছে সবগুলো এ প্লাস দেখাচ্ছে, বাকিগুলো কি কি দেখাচ্ছে? ফেল দেখাচ্ছে। কন্ডিশনগুলো একটু বুঝিও, ঠিক আছে? তাহলে সে সবগুলো তো তার ফেল করে নাই, হ্যাঁ? বা এই যত কম হবে তাকে আমরা কি দিব? আর ওই অন্য একটা মার্কস দিব, ফেল বা অন্য কিছু দিব, ঠিক আছে? হুম, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা এগুলো সবগুলো কন্ডিশন আগে ইউজ করব, ইউজ করে লাস্টে দিব ফেল অথবা কি দিব, মানে এই 160 বা তার নিচে হলে কি দিব? ফেল দিব, ঠিক আছে? তাহলে আমরা এগুলো কি করব? কপি করব। কি করব? ব্র্যাকেটের আগে থেকে এই যে কন্ডিশন ইফ থেকে, কত থেকে? ইফ থেকে, ইফ থেকে আমরা কি করব? কন্ডিশনটা কপি করব, বুঝতে পারছো? তাহলে ইফ থেকে লজিক্যাল টেস্টটা কপি করব, ফেলটা তো লাস্টে থাকবে কারণ ফেল হচ্ছে একবার কন্ডিশন হয় ব্রেক কমা পর্যন্ত। তাহলে আমরা আর একটা কন্ডিশন শুরু করলাম। প্রথম কন্ডিশন হচ্ছে যদি 350 বা তার সমান হয় এ প্লাস হবে, ভ্যালু ইফ ট্রু, যদি সত্যি হয় তাহলে কি হবে? এ প্লাস হবে। যদি মিথ্যা হয় তাহলে কি হবে? মিথ্যা হলে আরেকটা কন্ডিশন শুরু হবে, আরেকটা কন্ডিশনে কি বলবে? আরেকটা কন্ডিশন হচ্ছে কত? 300, 300 বা তার সমান হলে কি হবে? এ হবে। তাহলে আবার আরেকটা কন্ডিশন শুরু করব, আরেকটা কন্ডিশনে বলা হচ্ছে কত? 250, 250 বা তার সমান হলে কত দিব? বি, বি। আর একটা কন্ডিশন আছে, কোথায় গেল গো?
তাহলে আমরা আমাদের বাদ পড়ছে কোনটা? 350 লিখছি, 300 লিখছি, তাহলে এটা হবে এ মাইনাস, এ মাইনাস, ঠিক আছে। আর এটা বিটা হবে কি? এটা ঠিক থাকবে। তারপরে 200, 250 দুবার হয়ে গেছে তো, 200, তারপর কত? 165, 165, 165 হলে কত? সি। তারপরে কন্ডিশনটা কি? 160 হলে, 160 হলে কি? ডি, ঠিক আছে। তারপরে কি হবে? 160 এর নিচে হলে কি হবে? এফ। তাহলে ব্র্যাকেট এক এখানে ওপেন করছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমরা ক্লোজ করছি কয়টা? একটা। তাহলে আমাদের ছয়টা সবগুলো ক্লোজ করতে হবে। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। যতক্ষণ কালো হবে না ততক্ষণ দিব, ঠিক আছে। তাহলে এখানে দিব কি? এন্টার, ঠিক আছে। এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেকশন করে কন্ট্রোল এন্টার দিলে সবগুলোতে সূত্র কি হবে? পেস্ট হবে। তাহলে আমার কন্ডিশন অনুযায়ী এখানে মিলছে কিনা দেখো তো। 350-এর উপরে হয়েছে কত আসছে? এ প্লাস। 350-এর উপরে হয়েছে কত আসছে? এ প্লাস। এটা কত? 200-এর উপরে হয়েছে বি। তাহলে 200-এর উপরে হইলে কি? এই যে সি থেকে, সি হচ্ছে কত পর্যন্ত? সি হচ্ছে কত পর্যন্ত? 200 পর্যন্ত। 200-এর উপরে হলে কত? বি, মানে 200 থেকে 250 পর্যন্ত কি নাকি? তারপরে 223, এটাও 200-এর উপরে। আচ্ছা 160-এর নিচে এগুলো কই? 160, এই যেমন 152, এটা কি এফ আসছে না? আসছে, আচ্ছা। তারপরে আর আছে 160-এর নিচে নাই। 180, এটা হচ্ছে কি 200-এর নিচে? 180 হচ্ছে 200-এর নিচে। এই দেখো 200-এর নিচে হচ্ছে কি? সে। বুঝতে পারতেছ? লেটার গেট সেভাবে উঠছে যেভাবে আমরা কন্ডিশন দিচ্ছি সেভাবে। হুম, আচ্ছা। প্রতিষ্ঠান থেকে তোমাকে এই জিনিসটা বলবে যে এত থেকে এত হইলে এত হবে, ঠিক আছে। তোমাকে যেভাবে দিবে সে অনুযায়ী তুমি ফর্মুলাটা এখানে বসাবা। জাস্ট কোনটা কতর জন্য কত, কত মার্কসের জন্য কি গ্রেড হবে সেটা তুমি এখানে বসাই দিবা। এখন আরেকটা কথা আসতেছে, সেটা হচ্ছে তোমাদের মাথা খারাপ করার প্রশ্ন হচ্ছে সূত্রগুলো দিব যে আস্তে আস্তে দাবে দাবে। এটা হচ্ছে মার্কশিট 1 শিখাচ্ছি, 2, 3, 4 এগুলো শিখাবো। কেমন? যেমন এই ছেলেটা অ্যাবসেন্ট করছে, এই ছেলেটা অ্যাবসেন্ট করছে, তার গ্রেড কীভাবে এ প্লাস আসে? আছে কি না? সমস্যা আছে না? সে তো অ্যাবসেন্ট করছে, তাহলে সে যদি এ প্লাস পায়, আর যে সবগুলো পরীক্ষা দিয়ে যদি এ প্লাস পায়, তাহলে তো বিষয়টা আর হলো না। এরা সবগুলো পরীক্ষা দিয়ে বি পাইলো, এই ছেলেটা জাস্ট একটা কয়টা সাবজেক্ট, 2-3টা সাবজেক্টে ফেল করছে, সেজন্য ফেল হয়েছে, কিন্তু এ তো পরীক্ষায় দেয় নাই। হ্যাঁ, সে পরীক্ষা না দিয়ে প্লাস হয়েছে, আর সে পরীক্ষা দিয়েছে কিন্তু মার্কস কম পাইছে সেজন্য ফেল করছে। হ্যাঁ, এই ছেলেটা সবগুলোতে ভালো করছে কিন্তু কয়েকটা এক সাবজেক্ট, 2 সাবজেক্ট, 3 সাবজেক্ট, যার কারণে সি। এই যে মানে তারতম্যগুলো, বৈষম্যগুলো, এইগুলোর জন্য আবার তোমাকে আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। কেমন? সূত্রটা হবে এরকম যে সব বিষয়ে পাস করছে এবং এত মার্কস পাইছে তার জন্য এ প্লাস। যে সব বিষয়ে কি সে 2 বিষয়ে পাস করছে কিন্তু মার্কস পাইছে অত, তার জন্য হবে রিপিট, মানে মানে সর্বোচ্চ কয় সাবজেক্ট? ধরো 1 সাবজেক্টে ফেল বা 2 সাবজেক্টে ফেল, হ্যাঁ, এরকম যদি হয় তার জন্য রিপিট সিস্টেম থাকবে। আবার দেখা যাচ্ছে একজনে কি করছে, একজনে 3 সাবজেক্টের উপরে ফেল করছে বা পরীক্ষা দেয় না, যেটা হোক, তাকে ডাইরেক্ট ফেল হিসেবে বা ইয়ার লস হিসাবে কি করতে হবে? কাউন্ট করাইতে হবে। মানে সে একেবারে কি ইয়ার লস, সে ওই বছর আর পরীক্ষা দিতে পারবে না, অন্য বছর আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। আমার কথা বুঝতে পারতেছ? এরকমও কি আছে সূত্র আছে। এগুলো কোন সময় ব্যবহার করা হয়? ধরো একটা মনে করে এসএসসি পরীক্ষা দিল, কত লাখ পরীক্ষা দিল? কমপক্ষে 5-10 লাখ পরীক্ষা দিছে,
আমার কথা বুঝতে পারতেছ? তুমি সোজা হয়ে বসো। তো 5 10 লক্ষ পরীক্ষার্থীর ক্ষেত্রে সবার ক্ষেত্রে এরকম দেখে দেখে কে পাস করলো কে ফেল করলো কার পয়েন্ট কত দেওয়া সম্ভব? সম্ভব না। তো তাদেরকে ওই ফর্মুলাতে ফেলে জাস্ট একটা ফর্মুলা লিখবা, বাকিগুলো সবগুলো সিলেকশন করে কন্ট্রোল এন্টার দিলে সবগুলোতে কি সেম ফর্মুলা হয়ে যাবে। তাহলে যে পাস সে পাস দেখাবে, যে ফেল সে ফেল দেখাবে, যে একাধিক সাবজেক্টে ফেল করছে তাকে রিপিট দেওয়ার সুযোগ দেয়া হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে দেখব। আর এখানে দেখো, এখানে যে কালার করা হয়েছে, এখানে যে পাস ফেল কালারগুলো অটোমেটিক আসবে সূত্রের আকারে, এবং কি আসবে বলে না, আর র্যাঙ্কিং, র্যাঙ্কিং টোটালের উপর র্যাঙ্ক হবে, যে সে মার্কস পেয়ে সে তার রোল 1 হইল না 2 হইল না 3 হইল। র্যাঙ্কের সূত্র কয়েক ধরনের হয়। কেন? বাড়িতে ঘুমাও নাই? তাহলে র্যাঙ্কের সূত্র কয়েক ধরনের হয়। জাস্ট আমি একটা ডেমো নর্মাল র্যাঙ্ক দেখাই। আর র্যাঙ্ক র্যাঙ্ক ঠিক আছে, ব্র্যাকেট ওপেন। র্যাঙ্ক হবে কিসের উপরে? র্যাঙ্ক হবে টোটালের উপরে। কিসের উপরে? টোটালের উপরে। টোটালের উপরে সবগুলা, কোন টোটালের উপরে? সবগুলা টোটালের উপরে। ঠিক আছে, আমরা এটাকে লক করে দিব কারণ আমাদের টোটাল মার্কস তো একটাই। ঠিক আছে, আমরা এন্টার দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা, রোল 1, রোল 2, রোল 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 সিরিয়ালে আছে না? এখন যদি আমি যদি একই মার্কস দুইজনকে যদি দিই, তার রোল 11 দুইজন হয়ে গেছে কিন্তু 12 নাই। ওইখানে এটা তো এভারেজ, এটা তো পাইছে না, পাইছে মার্কস তো এটা, এটা তো এভারেজ পাইছে যে। তাহলে দেখো দুইজনের মার্কস যদি সেম হয়, তাহলে সে দুজনকে রোল 11 হিসাব করতেছে, 12কে বাদ দিয়ে দিছে। এই যে ছোট ছোট কুটিনাটি সমস্যাগুলা, এইগুলোরও সূত্র আছে, যে সে যদি একবার যদি একটা মার্ক কাউন্ট করে ফেলে, সে পরবর্তীতে একদম বাড়তি হিসাব করবে, মানে 11-র পরে সে 12 হিসাব করবে। সে একটা বাদ দিয়ে হিসাব করবে না, সেটাকে 11-র পরে 12 হিসাব করবে, তারপর 13 হিসাব করবে। হ্যাঁ, এইভাবে হবে। সেম মার্কস পাইতেই পারে, স্বাভাবিক। তোমার যদি এই 180 না, এখানে ধরো আমি এদিকে যোগফল এমনভাবে মিলাইলাম, ধর এখানে আমি 180 লিখে দিলাম, এদিকে যেভাবে নাম্বার পাইছে পাইছে আর কি। কিন্তু 180 পাইলে দুইটা মানে একাধিক স্টুডেন্ট একই নাম্বার পাইতেই পারে, স্বাভাবিক। তাহলে তাদের জন্য কি রোল নাম্বার একই হবে? অসম্ভব। এটাকেও যদি আমি 180 দিই, দেখো তিনজনেই একই, তোরা মারামারি করবে। আমরা এমনভাবে করব, সে সাবজেক্টে ভালো মার্কস পাইলে এবং পাস করলে তাকে র্যাঙ্কিং করা হবে, এবং সাবজেক্টে মার্কস যদি কম পায়, ফেল করলে তাকে অন্যরকম র্যাঙ্কিং করা হবে। ঠিক আছে, বুঝতে পারতেছো আমার কথা? তাহলে আপাতত তোমরা এই টোটাল, এভারেজ, গ্রেড, র্যাঙ্ক, এই তিনটা নর্মাল সূত্রগুলো আগে শিখবা, শিখে আমাকে দেখাবা। তারপরে আমি তোমাদের জটিলতাতে আস্তে আস্তে নিয়ে যাব, কিভাবে কালার করতে হয়, কিভাবে ইন্ডিভিজুয়াল, বেসিক থেকে অ্যাডভান্সে যাবো আস্তে আস্তে। আর কি বেসিকটা শিখো। বুঝতে পারছো? তোমরা এভাবে এতটুকুতে রেজাল্টে বলে দিতে পারো ইকুয়াল, ইফ। আমরা এখানে এ প্লাসের একটা সূত্র ব্যবহার করছি না, যে গ্রেড যদি এটা যদি এই সেল যদি, সরি, ইফ ব্র্যাকেট ওপেন, এটা ইকুয়াল টু, যদি ডাবল কোটেশন এ প্লাস হয়, যদি এ প্লাস হয়, তাহলে আমরা বলে দিব পাস, আদারওয়াইজ ফেল। ব্র্যাকেট ক্লোজ করলাম। আমরা একটা জাস্ট নর্মাল সূত্র দেখাচ্ছি,
যে এ প্লাস হইলে পাস, আদারওয়াইজ কি ফেল। হ্যাঁ, ওই যে ইফ কন্ডিশনের একটা সূত্র শিখাইলাম না, সেম জিনিস এখানে জাস্ট ব্যবহার হবে। ওখানে সংখ্যা ব্যবহার করছি, এখানে কি ক্যারেক্টার ব্যবহার করতেছি, লেটার লেটার ব্যবহার করতেছি, ঠিক আছে। যদি এ হয় তাহলেও পাস, ঠিক আছে। যদি এ হয় তাহলেও পাস, আর যদি বি হয়, এ মাইনাস হয়, তাহলেও পাস, ঠিক আছে। দাঁড়াও না, এগুলো কি আমরা এখন ইয়া করছি? সূত্র যতটুকু দিচ্ছি ততটুকু হচ্ছে আর কি। বি দিলে কি হবে? বি দিলেও পাস, তারপরে সি দিলেও পাস। বি কোথায়? বি সি, আমরা এটা একটা মানে জাস্ট এমনি নর্মাল একটা সূত্র দিচ্ছি, যেটা এটা কিন্তু কোনো কাজের না, ঠিক আছে। বোঝার ক্ষেত্রে দিচ্ছি যে ডি হলো পাস, আদারওয়াইজ কি ফেল, ঠিক আছে। আদারওয়াইজ কি ফেল। এ বি সি যত পাইছে তারা কি পাস, আদারওয়াইজ কি ফেল। এখানে সবগুলো কি পাস, সেজন্য এদিকে পাস দেখাচ্ছে, কারণ এখানে এ বি সি আছে কিন্তু ফেল নাই, ঠিক আছে। কি নাই? ফেল নাই। হ্যাঁ, যদি 152 দিই তখন ফেল দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এইভাবে করলে তখন কি সমস্যা, নাহলে আমরা সমস্যা না হয় মতো করে সূত্র, এদিকে আয়। আমরা এভাবে সূত্র বানাবো যাতে করে এখানে ফেল করলে সে এখানে ফেল আসবে, 2 সাবজেক্ট বা তার বেশি ফেল করলেও এখানে ফেল আসবে, 1 সাবজেক্ট বা 1 বা 2 সাবজেক্ট হলে রিপিট আসবে, 2 সাবজেক্টের উপর হলে ফেল আসবে, এইভাবে করবো, ঠিক আছে। বুঝতে পারছো? এতটুকু।